হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চলে আসলাম রাঙামাটি ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে। তো গত ব্লগে আমি বলেছিলাম শুভলং ঝর্ণার আগের একটা ঝর্ণা ছিল যেখানে আমি ভিজেছি, যার কারণে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল। কারণ সময়টা ছিল শীতকাল, তার উপরে দুপুরবেলা বাতাস তো আছেই। আর ঝুলন্ত ব্রিজ পর্যন্ত জার্নিটা প্রায় 1 ঘন্টার মতো, আর সবাই তো ঘুমে বিভোর। এর মধ্যে আমার ঠান্ডাও লাগছিল, আর আশপাশের এরিয়া এত সুন্দর, মাশাআল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্যের তো বর্ণনা করাই যাবে না, কারণ এত শব্দ আমার কাছে নেই যে আমি এক্সপ্লেন করতে পারবো যে এটা কতটা সুন্দর। তো আজকে আমি এই কাপ্তাই লেকের কিছু ইতিহাস সম্পর্কে বলবো। এখন ইতিহাস বলে মনে হতে পারে এত সুন্দর একটা জায়গা আবার কিসের ইতিহাস থাকবে। হ্যাঁ, আমিও প্রথমে অবাক হয়েছিলাম, কিন্তু এই সুন্দর কাপ্তাই লেকের পেছনে আছে অনেক মানুষের বাস্তুচ্যুত হওয়ার ইতিহাস। 1950 দশকের কর্ণফুলী নদীর উপর কাপ্তাই বাঁধ যখন তৈরি করা হয় বিদ্যুৎ উৎপাদনের জন্য, বাঁধ তৈরি হওয়ার পরই পাহাড়ি এলাকার অনেক নিচু অঞ্চল পানির নিচে ডুবে যায়। তখন বিশাল জলরাশি জমে সৃষ্টি হয় কাপ্তাই লেক, যা বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদগুলোর মধ্যে একটি। এর ফলে অনেক পাহাড়, গ্রাম, চাষের জমি পানির নিচে চলে যায়। বহু পাহাড়ি পরিবারকে স্থানান্তরিত হতে হয়েছিল। এই লেকের উপরে এই যে ছোট ছোট দ্বীপের মতো দেখা যাচ্ছে, এগুলো আসলে অনেক পুরাতন পাহাড়, যেগুলোর উপর অংশ আমরা দেখতে পাচ্ছি বর্তমানে লেকের উপরে ভাষান্তরিত অবস্থায়। আর আমরা দেখতে দেখতে চলে আসলাম ঝুলন্ত ব্রিজের কাছে, আর এখানে আমাদের হোটেল ছিল। আমি তো আলহামদুলিল্লাহ বলছিলাম যে চলে আসছি। তারপরে আমরা চলে যাই আমাদের নির্দিষ্ট গন্তব্যে, যেখানে যে সবাই ফ্রেশ হওয়া শুরু করে। তারপরে আমরা রেডি হয়ে চলে যাই ভিউ পয়েন্ট দেখার জন্য, যেখানে আই লাভ রাঙামাটি লেখা আছে। আর এটা ছিল ব্রাজিল ব্রিজ। তো ব্রাজিল ব্রিজ নামটা শুনে আপনাদের কাছে একটু কৌতূহল লাগতে পারে। এখানে দুইটা ব্রিজ আছে, একটা হচ্ছে আর্জেন্টিনা ব্রিজ আর একটা হচ্ছে ব্রাজিল ব্রিজ। এটা কোনো এক খেলার সময় তাদের মধ্যে দণ্ড বিতণ্ড হয়, তারপরে হচ্ছে দুইটা ব্রিজের নাম দেওয়া হয় ভিন্ন ভিন্ন, আর্জেন্টিনা আর একটা হচ্ছে ব্রাজিল। তো রাঙামাটির পাহাড়ি রাস্তাগুলো ছিল একদম আঁকাবাঁকা, যেখানে হর্ন বাজাতে হচ্ছিল বারবার। আর এখানে যদি খুবই দক্ষ চালক না হয় তাহলে এখানে কেউই গাড়ি চালাতে পারবে না। তো এখানে সবাই যাচ্ছিলাম। আর সবচেয়ে বেশি দুঃখের বিষয় যেটা, আমাকে রেডি হওয়ার জন্য তারা সময়ই দিচ্ছিল না, কোনো রকমে রেডি হয়ে আমি চলে আসছিলাম। তারপর হচ্ছে বাম পাশে আপনারা যে এরিয়াটা এখন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গা পুরোটা কেনা হয়েছিল, যেখানে বর্তমানে ক্যাম্পাস রেডির কাজ চলছিল। পাহাড় কেটে, গাছপালা কেটে এখানে ক্যাম্পাস মেক করা হচ্ছিল। আর এখানে আমরা দেখতে দেখতে চলে আসছি আই লাভ রাঙামাটিতে ভিউ পয়েন্ট, যেখানে সবাই মিলে ছবি তুলছিল। ছবি তোলা শেষে পাশে একটা খাবার স্টল ছিল, যেখানে আমরা সবাই মিলে বসি। আর ওখানে তুমি হচ্ছে সুইট কর্ন ভাত ছিল, আর আমরা এখানে নিয়ে নিয়ে আনারস মাখা। আর দুপুরের পর আমরা কেউই খাবার দাবার খাইনি, আমাদের একটা জায়গায় দাওয়াত ছিল। তো এখানে যাওয়ার আগে আমরা ওখানে একটু রেস্ট নিই, অ্যান্ড সবার যেহেতু অনেক ক্ষুধা ছিল তাই সবাই একটু অর্ডারও করে নিই। তো এখানে ছিল কাঁঠাল, কাঁচা কাঁঠাল দিয়ে একটা তরকারি, যেটা ছিল অসম্ভব রকমের মজা। ডাবলি দিয়ে একটা তরকারি ছিল, ওইটা ছিল আরো মজা। তারপর শেষে আমরা সুইট কর্ন টাইপ ওটা নিয়ে নিই। আর আমার ওটা অনেক বেশি মিষ্টি লাগে, যার কারণে আমি 2-3টা টুকরা খাওয়ার পরে তারপরে আর খাইনি। তারপর আমরা একটু ওয়েট করি, তারপর আমরা রওনা দিই আঙ্কেলের বাসায়, যেখানে আজকে আমাদের রাতের ডিনারের দাওয়াত ছিল। তো এখানে আন্টি, নানু সবাই এত খুশি হয়েছিল আমরা গিয়েছি বলে। তো ওনারা অনেক ধরনের আইটেম রান্না করে, ওখানকার স্পেশাল আইটেম যেগুলো রাই শাক দিয়ে, শুটকি দিয়ে একটা সালাদ টাইপের তারা ভর্তা টাইপ করে। ভর্তা না, আসলে ওটা সালাদের মতো ছিল। 3টা ছিল শুটকি। তো একটা রাই শাকের সাথে যে শুটকিটা ছিল ওইটা মুখে দেওয়ার পরে আল্লাহ, আমার মনে হয়েছে দুনিয়া উল্টায় গেছে। বাকি আইটেমগুলো টেস্ট সবগুলোই করেছি। পাতাকপি সিদ্ধ, বরবটি সিদ্ধ ছিল, ডিম ছিল, মুরগির মাংস ছিল। তারপরে হচ্ছে সবচেয়ে স্পেশাল যেটা, বাঁশকরল দিয়ে পাতাকপি দিয়ে তৈরি করা হয়েছিল। যদিও সিজনটা বাঁশকরলের ছিল না, ডিপ থেকে বের করে আন্টি স্পেশালি রান্না করেছিলেন। তো পাতাকপির জন্য স্মেলটা আসলে ওরকমই একটু লাগছিল। আমি সবগুলো খাবারই টেস্ট করি, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল তরকারির সাথে পাতাকপি সিদ্ধ আর বরবটি সিদ্ধ। আর এছাড়া হচ্ছে তাদের শুটকি আইটেম তো 3টা ছিলই সালাদের মতো করে। গতকাল আঙ্কেলের বাসা থেকে ব্যাক করার পরে আমি এত পরিমাণে ক্লান্ত ছিলাম যে রুম থেকে বেরই হয়নি। এটা ছিল নেক্সট দিন সকালবেলার ক্লিপ। রুম থেকে বারান্দার বাইরের লোকটা ছিল একদমই ড্রিমি একটা প্লেস। সকালবেলা এরকম প্রাকৃতিক সৌন্দর্যের সাথে কে না সকালবেলা উপভোগ করতে চায়। তো সকালবেলা দেখলাম যে রুমের ভিতরে কেউই নেই, সবাই চলে গিয়েছিল ঝুলন্ত ব্রিজের অপোজিট পাশে, যেখানে অনেকগুলো দোকান, ফলমূলের সহ নিত্য প্রয়োজনীয় অনেক কিছুর দোকান রয়েছিল।
তো আমাদেরকে বললো কল করে যে আমরা যেন রেডি হয়ে ওখানে চলে যাই। তো আমি আর দেরি না করে ঝটপট রেডি হয়ে নিই। তারপরে আমি দুই পাশে লেকের পানি, মাঝখান দিয়ে ঝুলন্ত ব্রিজ, এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। সামনে দুইটা আন্টি ছিল যারা ওদের ভাষাতে কথা বলছিল, আর আমার খুবই ইন্টারেস্টিং লাগে এইসব ভাষা। অ্যান্ড তো বোঝা যায় না কারণ ওদের ভাষা লিখিত রূপ নেই। তো সকালবেলা তাদের ন্যাচারাল একদম গাছ থেকে পেড়ে আনা ফলমূল, কলা, আনারস তারা সেলের জন্য নৌকা করে নিয়ে যাচ্ছিল। যেহেতু পাহাড়ি এলাকা, এই জন্য পাহাড়ের উপরেই তাদের দোকান। তো সে অনেক উঁচুতে ছিল দোকানগুলো, যেখানে আমি সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম। আর আমার একটু আনইজি লাগছিল কারণ নতুন এরিয়া। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আনারস। এখানে আনারসগুলো মনে হয় 10 টাকা করে ছিল একটার প্রাইস, কারণ এখানেই তো এগুলো উৎপাদন হয়। তো ডাব ছিল, আবার নতুন ফলমূল ছিল কিছু। তো দুই পাশে এখানে প্রথমে ফলমূলের দোকান ছিল, ছোট ছোট কম এজের বাচ্চারাই দোকানগুলো দিয়েছিল। আর সামনের দিকে তো দেখতেই পাচ্ছেন লেকের পাশে নৌকোগুলো দেখাচ্ছিলাম আমি। তো আস্তে আস্তে আমি হাঁটতে হাঁটতে উপরে উঠে আসি, আর নিচেরও ক্লিপ নিচ্ছিলাম যে কতটা উঁচুতে উঠেছি। তো দুই পাশে কাপড়ের দোকান ছিল, আর পাহাড়ি কাপড় যেগুলো অসম্ভব রকমের সুন্দর। তো আমি একটা চুজ করছিলাম যে নিব কিনা। এখানে ছিল হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট, ব্যাগ আইটেম, তারপরে পাহাড়ি এগুলো পোশাক। এদেরও ছিল, মেয়েদেরও এরকম ডিজাইনের ছিল। তাদের বেশিরভাগ পোশাক, শাড়ি সব এই ডিজাইনের, ব্যাগও এরকমই। তো এখানে পানির বোতলটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, যেটা বাঁশ দিয়ে তৈরি করা ছিল। বাট বাঁশের জিনিস তো, এটা পরবর্তীতে শুকিয়ে গেলে নষ্ট হয়ে যায়। তো এখানে একটা আঙ্কেলকে দেখেছিলাম যিনি বলছিল তার নাকি ব্রেন টিউমার। বাট ওনাকে দেখতে একদম পুরোপুরি সুস্থ লাগছিল। অ্যান্ড উনি গান শুনছিল সাথে একটা মোবাইল ফোনে। তো বোঝার উপায় নেই আসলে কি অসুস্থ বা সুস্থ। তো এখানে আরও অনেক প্রোডাক্ট ছিল যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর সকালবেলা হওয়ার কারণে সবগুলো দোকান এখনো খোলেনি। তো কিছু কিছু দোকান খুলেছে, ওগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আর সামনে আরও ব্যাগের দোকান ছিল, অনেক ধরনের ভ্যারাইটিস ছিল। বাট তাদের ডিজাইনগুলো সেম সেম, একই ধরনের, কিন্তু একটার সাথে আরেকটা ডিজাইন একটু হলেও তফাৎ রয়েছে। তারপরে আমরা সামনের দিকে চলে যাই আমাদের নির্দিষ্ট হোটেলে, কারণ সকালের ব্রেকফাস্ট এখনো বাকি। আজকের ব্রেকফাস্টটা ছিল আমাদের তানশান আঙ্কেলের বাসায়। তো এখানে যাওয়ার আগে আপনারা দেখতেই পাচ্ছেন যে আনারসের অনেকগুলো দোকান। এখানে সবাই কিনে কিনে খাচ্ছিল, কারণ ফ্রুটস আইটেম তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো এখান থেকে আমরা সিঁড়ি দিয়ে নামছিলাম নিচের দিকে। তো এরিয়াটা এত সুন্দর, মাশাআল্লাহ। এইসব প্লেসে গেলে সারাক্ষণ ভিডিও করতেই সময় চলে যায়। আমি যে একটু উপভোগ করব তারও সুযোগ পাই না। মনে হয় যে ক্যাপচার না করলে পরে তো আমি আর দেখতে পারবো না। কিন্তু আসলে সব প্লেসে যে ভিডিও করা উচিত না, সবার উচিত মোমেন্টগুলো এনজয় করা। তো এখানে সব ফ্রুটস আইটেমগুলো দেখছিলাম। তো এখানে আবার রাতে ঠান্ডা থাকে হালকা, কিন্তু দিনের বেলা প্রচণ্ড পরিমাণে গরম। সিঁড়িগুলো এতগুলো ছিল যে ওঠানামা করতে অর্ধেক এনার্জি শেষ। 1986 সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন 335 ফিটে এই ঝুলন্ত ব্রিজটি নির্মাণ করেন। দুটি পাহাড়ের মাঝখানে ঝুলন্ত ব্রিজটি রাঙামাটির এক অন্যতম আকর্ষণীয় কেন্দ্র, যেটাকে প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ঝুলন্ত ব্রিজ ঘোরা শেষে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। নেক্সট ব্লগে বাকিটুকু দেখাবো।